বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল, মনোনয়ন প্রত্যাহার, সরকারের বিরুদ্ধে হস্তক্ষেপ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ। কয়েকটি দলের সমন্বয়ে আসছে মধ্যম পন্থার নতুন রাজনৈতিক জোট। কর্মসূচি ও ইস্যুভিত্তিক বার্তায় নির্ভর করবে সফলতা, বলছেন বিশ্লেষকরা। রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে মিয়ানমারকে, জাতিসংঘের প্রধান উপদেষ্টার 7 প্রস্তাব। প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ প্রয়োগের আহ্বান। বিসর্জনের আগে দেবী দুর্গাকে মন ভরে দেখার দিন নবমী। মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ। চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে চলছে আরাধনা। দেবীর কাছে প্রার্থনা এটাই, অশুভ যা কিছু আছে তা সব দূরে যাক, আর আমরা সবাই যাতে ভালো থাকি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন সকলে শান্তিতে বসবাস করতে পারি। পূজার ছুটিতে পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসুদের ঢল। কক্সবাজার, কুয়াকাটায় শতভাগ রুম বুকিং। তিল ধারণের ঠাঁই নেই হোটেল মোটেলে। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শুরুতেই বিসিবি নির্বাচন প্রসঙ্গ। মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আলোচিত প্রার্থী তামিম ইকবাল খান। বুধবার সকাল 10টার দিকে বিসিবি ভবনে গিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। এবারের নির্বাচনে পরিচালক পদে এবং পরবর্তীতে সভাপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দেশের ক্রিকেটের সাবেক এই অধিনায়ক। সংগ্রহ করেছিলেন মনোনয়নপত্র। তবে কিছুদিন আগে বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করেন তামিম। অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দিতে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে চিঠি দেওয়ার ঘটনাকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বেচ্ছাচারিতা বলেও মন্তব্য করেন তিনি। এরপর গতকাল দুদকের তদন্তে নাম আসা ঢাকার 15টি ক্লাবের কাউন্সিলরশিপ হাইকোর্টের আদেশে বাতিল করা হলে এবার নির্বাচন থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সাবেক দেশসেরা এই ওপেনার। কেবল তামিমই নন, জানা গেছে অন্তত 13 জন প্রার্থী আজ তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিসিবি কার্যালয় থেকে যুক্ত আছেন আরিফুল ইসলাম সাহাব। সাহাব, জানাবেন কী কারণে তামিম নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আর কারা কারা মনোনয়ন প্রত্যাহার করতে পারেন? বিসিবি নির্বাচনের শুরু থেকেই তামিম ইকবাল সহ বিএনপিপন্থী কিংবা ওই সমমনা যারা ক্রীড়া সংগঠক ছিলেন, যারা বিভিন্ন ক্রিকেট ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়েছিলেন বিসিবি থেকে বা পেয়েছিলেন, তারা মনোনয়ন নিয়েছিলেন বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এবং শুরুতে যদিও বিভিন্ন ধরনের অভিযোগ ছিল, তারপরেও তারা বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু বিভিন্ন কাউন্সিলররা পরিচালক পদপ্রার্থী বা প্রত্যাশী যারা ছিলেন তারা এখান থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং একটা ভালো দিকে এগোচ্ছিল বিসিবি নির্বাচন। তবে গতকালের যে বিষয়টা এসেছে সেটা হলো যে হাইকোর্টের রিট করা ছিল যেই দুদক অভিযুক্ত 15 ক্লাব তাদের বিরুদ্ধে, এবং শেষ পর্যন্ত গতকাল সেই শুনানি হওয়ার পরে এই 15 ক্লাবকে বিসিবি নির্বাচন থেকে অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়, অর্থাৎ তারা বিসিবি নির্বাচন থেকে ছিটকে পড়েন। এরপরেই আসলে তামিম সহ অন্যান্য যারা ক্রীড়া সংগঠক ছিলেন, যারা শুরু থেকে এই সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে আসছিলেন, তারা আসলে এরকম একটা গুঞ্জন ছিল যে হয়তোবা আজকে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। এবং সকালবেলায় আজকে সবার আগে তামিম ইকবাল খান বিসিবিতে এসেছেন এবং নির্বাচন কমিশনের কাছে তার মনোনয়ন প্রত্যাহারের যে কাগজপত্র সেগুলো জমা দিয়েছেন, এবং এটা এখন পর্যন্ত আমরা আনঅফিসিয়ালি জানতে পেরেছি, যদিও তামিম ইকবাল খান এখন পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে আসেনি। এবং একই সাথে তামিমের পথ অনুসরণ করে মাসুদুজ্জামান খান কামাল, যিনি মোহামেডানের ক্লাবের ক্রীড়া সংগঠক কাউন্সিলরশিপ পেয়েছিলেন বিসিবি থেকে, এবং এছাড়াও ঢাকা ক্রিকেটার্স ক্লাব অ্যাসোসিয়েশনের যারা সদস্য ছিলেন, রফিকুল ইসলাম বাবু সভাপতি ছিলেন, এছাড়াও পাপ্পু, তারা কিন্তু ইতিমধ্যেই
বিসিবি নির্বাচন থেকে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এবং ইসরাফিল খসরু, যিনি এক্সিউম ক্রিকেটার্স থেকে কাউন্সিলরশিপ পেয়েছিলেন, তিনি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং তিনি যেই অভিযোগটা করেছেন খুব নির্দিষ্টভাবে, সেটা হচ্ছে যে শুরু থেকেই এই বিসিবি নির্বাচনে সরকারের একটা হস্তক্ষেপ ছিল এবং তিনি একেবারেই নির্দিষ্ট করে বলেছেন যে পুরো সরকার নয়, সরকারের একটা গোষ্ঠীর একটা বা নগ্ন হস্তক্ষেপের কারণে আসলে বিসিবি নির্বাচন থেকে তাদের সরে যাওয়ার এই সিদ্ধান্ত। এবং তারা যেটা চিন্তা করেছিলেন যে সমঝোতার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই সমঝোতার প্রথমে তারা সমঝোতা করতে গিয়ে পরে কেন আসলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, এরকম প্রশ্নের উত্তরে তারা যেটা বলেছেন যে সমঝোতা হয় আসলে সমঝোতার ভিত্তিতে তারা এখানে একটা সুন্দর নির্বাচন করতে চেয়েছিলেন এবং সেখানে যদি যোগ্য প্রার্থীরা থাকে, সবকিছু যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলেই সেখানে সমঝোতা করা যায়। যেহেতু এখানে সেই সুযোগটা আসলে থাকছে না, এরকম অভিযোগ তুলে আসলে তারা বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত আনঅফিসিয়ালি আমাদের কাছে 12 জনের নাম এসেছে, তবে নির্বাচন কমিশন যখন দুপুর 2টায় আসলে তাদের চূড়ান্ত যেই তালিকা প্রকাশ করবে, সেই তালিকা থেকে আমরা জানতে পারবো ঠিক কতজন আসলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। এখন পর্যন্ত এইগুলোই ছিল নাম এবং ক্লাব ক্যাটাগরি 2 থেকেই আসলে বেশিরভাগ পরিচালক পদপ্রার্থী প্রত্যাশী তারা নাম সরিয়ে নিয়েছেন। আর ক্যাটাগরি 3-এ সিরাজউদ্দিন আলমগীর, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলরশিপ পেয়েছিলেন, তিনি এখান থেকে আসলে নাম প্রত্যাহার করেছেন। এখন বিসিবি নির্বাচন আসলে ভবিষ্যৎ কি হবে বিসিবি নির্বাচনে, সেটা নিয়ে বেশ শঙ্কা রয়েছে এবং আদর্শ বিসিবি নির্বাচন সম্পন্ন হবে কিনা সেই শঙ্কাটাও আসলে দেখা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তামিম ইকবাল খান যদি সংবাদ মাধ্যমে এসে কথা বলেন বা নির্বাচন কমিশনের কথার জন্য আসলে অপেক্ষা করতে হবে আমাদেরকে। বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আরিফুল ইসলাম সাহাব। এবার অন্য প্রসঙ্গ। বিএনপি জামায়াতের বাইরে রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থান ঘটাতে চায় এনসিপি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। অপেক্ষাকৃত তারুণ্য নির্ভর এসব দলের শীর্ষ নেতারা দাবি করেছেন তাদের জোট হবে মধ্যম পন্থার। তবে বাংলাদেশেরই মধ্যে মধ্যম ধারার রাজনীতির চর্চা আছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে মধ্যম পন্থার রাজনৈতিক জোট কতটা পথ পাড়ি দেবে, সেই উত্তর খুঁজেছেন হোসেন জাহিদ। মধ্যমপন্থার রাজনীতির প্রতিশ্রুতি নিয়ে 28 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে 24-এর অভ্যুত্থানের সংগঠকদের রাজনৈতিক দল এনসিপি। রাষ্ট্রে বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে এই মধ্যমপন্থার সূচনা করতে চায় বলে জানিয়েছিলেন তারা। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। একই ধ্যান ধারণায় বিশ্বাস রাখে এমন দলগুলোর সাথে জোটভুক্ত হওয়া যায় কিনা সেই লক্ষ্যে সম্প্রতি দলের ভেতরে বাইরে জোর আলোচনা চলছে। এই যারা আমরা একই আদর্শভিত্তিক বাংলাদেশ পন্থার রাজনীতিটা করছি, আমাদের জায়গা থেকে আমাদের একসাথে একটা যদি মুভ হয়, এটা জনগণের প্রত্যাশা তাদের জায়গা থেকে। সো আমরা সেই জায়গায় কাজ করছি। এটা এখন ইলেকটোরাল অ্যালায়েন্সে যাবে না অন্য কোনো ফরম্যাটে যাবে নাকি ইউনাইটেড হওয়ার দিকে যাবে, এটা সামনের নির্বাচনের অনেক ইকুয়েশন এবং সিচুয়েশন সেটা নির্ধারণ করে দিবে। আলাদা আলাদা করে নিজের এই ক্ষেত্রে নির্বাচন কেন্দ্রিক যে শক্তি, এটা প্রদর্শনের চেয়ে আমরা একসাথে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, আমরা মনে হয় এখানে বেটার একটা রেজাল্ট পেতে পারি। গত 18 এবং 29 সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন সমমনা দলগুলোর নেতারা। এনসিপি ছাড়াও সেই বৈঠকে অংশ নেয় গণসংহতি আন্দোলন, গণ অধিকার পার্টি, এবি পার্টি সহ গণতন্ত্র মঞ্চের আওতাভুক্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় শক্তির আবির্ভাব নিয়ে এক ছাতার নিচে আসার ব্যাপারে ইতিবাচক তারা। আমরা একটা জনগণের স্বার্থের জোট গঠন করতে চাই, যেটা জনগণের পক্ষে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক অর্থনৈতিক সামাজিক কর্মসূচি তারা আনতে পারবে, যেখানে মানুষের অধিকার এবং সুযোগের সমতা প্রতিষ্ঠা হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পরে একটা মধ্যপন্থার রাজনীতির কিন্তু সংকট ঘনীভূত হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইসলামিকদের এক ধরনের উত্থানের কথা অনেকে বলছে। আওয়ামী লীগের এই শূন্যতা যাতে নতুন একটা শক্তির দ্বারা পূরণ হয়, কারণ রাজনীতিতে শূন্যতা এটা কোনোভাবেই আসলে ভালো ফলাফল বয়ে আনবে না। অবশ্য মধ্যম পন্থার রাজনীতি বলতে এই দলগুলো যেসব সূচনা করতে চায়, বিএনপি দীর্ঘদিন সেই ধারার রাজনীতি করে আসার দাবি করে আসছে। এমনকি জামায়াতে ইসলামীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতেও অনেকটা মধ্যম পন্থার আঁচ পাওয়া যায়। এজন্য বিএনপি জামাতের বাইরে মধ্যম পন্থা নামে নতুন জোটের উত্থান কতটুকু সফল হবে তা পরিষ্কার হবে শেষ পর্যন্ত এসব দলগুলোর কর্মসূচি ও ইস্যু ভিত্তিক বার্তা থেকে। তেমনটাই মনে করেন এই অধ্যাপক।
তাদের যে সাম্প্রতিক অভিজ্ঞতা, বিরাট একটা তরুণ জনগোষ্ঠীর মনোভঙ্গি বুঝতে পারার তাদের যে সক্ষমতা, সেটা আমি মনে করি যে তাদের একটা বড় শক্তি। এখন তারা আসলে আদর্শিকভাবে বা দলীয় উদ্দেশ্যের ব্যাপারে, কর্মসূচির ব্যাপারে কতটা একমত, সেটাই হয়তো একটা বড় প্রশ্ন থাকতে পারে। কিন্তু এর বাইরে উঠে তারা যদি একটা মধ্যম পন্থার রাজনীতিতে বাংলাদেশে এগিয়ে যেতে চায় এবং যে সমস্ত দলগুলো মধ্যম পন্থার রাজনীতি করতে চায়, তাদের মধ্যে তারা একটা যোগসূত্র হিসাবে কাজ করতে পারে বলে আমার মনে হয়। মধ্যমপন্থার আদর্শ দলগুলোর নেতারা কতটুকু ধারণ করছেন সেটাও জোটের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলেও মত দিয়েছেন তিনি। এরা যদি মধ্যমপন্থী বলে নিজেদের দাবি করেন, তাহলে বলতে হবে যে তারা চিন্তা চেতনায় তারা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক, তারা ধর্ম বলেন বা অন্য ভিত্তিক যে আধুনিক কাঠামোগুলো আছে তার যে মৌল জায়গাগুলো, সেই জায়গাগুলো একটা মধ্যমপন্থা তারা অবলম্বন করেন। হোসেন জাহিদ, এখন ঢাকা। একটা বিশেষ আদর্শের প্রতি রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত উদ্যোগগুলো অপর্যাপ্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই দেশটিকেই এর সমাধান করতে হবে। রাতে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে 7টি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করাই একমাত্র সমাধান। সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র 60 মিলিয়ন ও যুক্তরাজ্য $36 মিলিয়ন অনুদানের ঘোষণা দেয়। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে উঠে আসা তরুণ সাইয়েদ আলা জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের প্রথম শিক্ষার্থী হিসেবে এখন পড়ছেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে। 8 বছর আগে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়ে মিয়ানমার থেকে টেকনাফে আশ্রয় নেয় এই তরুণ বাংলাদেশের উদ্যোগে জাতিসংঘ আয়োজিত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বর্ণনা করলেন আরাকান আর্মির অত্যাচারের কথা। Our hearts cry to see the brutality of military you face every day. Where is justice for Rohingya? The UN must mobilize resources to empower Rohingya. Long live Arakan! সমস্যা সমাধানে বিশ্বকে বাংলাদেশের পাশে থাকার আহ্বান জানান রোহিঙ্গা তরুণ। We hope that international pressure, international law would end the impunity. But our suffering continues. The time to act is now. The lives of hundreds of thousands of Rohingya depend on the decision you make in this assembly. রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রথমবারের মতো এত বড় পরিসরের সম্মেলনে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনীতিবিদ, কূটনীতিক ও মানবাধিকার কর্মী। অনুষ্ঠানে কথা বলেন মিয়ানমার ও চীন সহ প্রায় 150 দেশের প্রতিনিধি। I thank Professor Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh, for his leadership and for his commitment to finding a lasting solution. Yet, despite enormous challenges, Bangladesh continues to host them, setting an example to the rest of the world. The international community must fulfill its duty to protect refugees. For the Security Council to refer the whole situation in Myanmar to the International Criminal Court. Finally, we need to heed the Rohingyas' calls for peace and freedom. জাতিসংঘ সদর দফতরের অ্যাসেম্বলি হল রুমের সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে রোহিঙ্গা সংকট সমাধানে সুনির্দিষ্ট বার্তা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের শিকার বাংলাদেশ, প্রভাব পড়ছে দেশের আর্থিক, সামাজিক ও পরিবেশের উপর। Bangladesh is a victim of the crisis. We are forced to bear huge financial, social and environmental costs. Criminal activities including narco flows into Bangladesh through Rakhine threaten our social fabric. সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7টি প্রস্তাব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রোহিঙ্গাদের রাখাইনে দ্রুত প্রত্যাবর্তনের কাজ শুরু করাই এই সংকটের একমাত্র সমাধান, যা শুরু করতে হবে মিয়ানমারকেই। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে গৃহীত জাতিসংঘের উদ্যোগগুলো অপর্যাপ্ত, যাতে আন্তর্জাতিক তহবিল উদ্বেগজনকভাবে ঘাটতির মুখে পড়েছে। Mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan.
সম্মেলনে প্রধান উপদেষ্টা ছাড়াও বাংলাদেশ থেকে উপদেষ্টা পরিষদের 2 সদস্য ও এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারাও অংশ নেন। জাতিসংঘ আয়োজিত এই রোহিঙ্গা সম্মেলনে বিশ্ব সম্প্রদায়ের সামনে রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা 7টি সুনির্দিষ্ট বার্তা প্রদান করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে যে রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে তার সমাধানে শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছে মিয়ানমারের জন্য, তাই এই সংকট সমাধান করতে মিয়ানমারকে সবার আগে এগিয়ে আসতে হবে। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। মিরপুরে বিসিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমি একটা জিনিস সবসময় বলছি, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট এটা ডিজার্ভ করে না, বাংলাদেশের ক্রিকেট ফ্যানরাও এটা ডিজার্ভ করে না। এটাও বলে রাখি, আমি জানি না কতজন স্বীকার করবেন কি করবেন না, বাট এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে থামানো হয়েছে। বাট এছাড়াও অনেকেই আজকে উইথড্র করতেন, তাও 15 জন যদি আজকে করে থাকেন, যদি আমি রাইট হয়ে থাকি, এটা একটা সিগনিফিক্যান্ট নাম্বার, অলমোস্ট 50% আপনার উইথড্র করে নিয়েছে। সো আমি এই বিষয়ে কোনো এক সময় ডিটেলস আপনাদের সাথে কথা বলবো যে কি হয়েছে কি হয় নাই। আমি একটা জিনিসই বলবো যে যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। সো আমার এর চেয়ে বেশি কিছু বলার নাই। আমার কাছে মনে হয় যে এটা স্পষ্টভাবে ক্লিয়ার সবার কাছে, কারা কারা কোন সময় কারা কারা কোন ধরনের ইনভলভমেন্ট এখানে রেখেছেন, কি ধরনের ইন্টারফারেন্স হয়েছে, নিয়ম ইচ্ছামতগত সুবিধার মতো যে সময় দরকার ও সময় চেঞ্জ করা হয়েছে, আর এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। আমি এর চেয়ে বেশি আর কোনো কথা বলবো না, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এটা নিয়ে অবশ্যই কথা বলবো। আমি আমার স্পিচ এই কথাই বলে শেষ করব যে এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল, আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। সো থ্যাংক ইউ আমার তরফ থেকে, আমার এর চেয়ে বেশি আর কোনো মেসেজ দেওয়া নেই। প্রশ্ন করতে না, আমি প্রশ্ন উত্তর না, এক সরকারের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল 9 দিন পরিচালকের, সেই জায়গা থেকে পরে কেন জিনিসটা সরে গেল? না, আমি এই ধরনের কিছু কনফার্ম হয়নি, তবে আমরা চেয়েছিলাম একটি সুন্দর ইলেকশন, যেটা প্রতিদ্বন্দ্বিতামূলক ইলেকশন। নির্বাচনটা যদি ওইরকম হয় তাহলে খুব ভালো লাগে। আসলে আপনারা দেখেন, এর আগে কিন্তু লাস্ট আমরা এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন কিন্তু 2005-এ দেখেছিলাম, তারপরে আর দেখিনি। মনোনয়নপত্র প্রত্যাহারের পর বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তামিম ইকবাল, সরাসরি ছিলাম সেখানে। দুর্গোৎসবের মহানবমীতে চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে হয়েছে দেবী আরাধনা। এ নিয়ে আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম, চট্টগ্রাম থেকে যুক্ত আছেন শোয়েব রহমান ও সৈয়দপুর থেকে মোকাররম হোসেন। শুরুতেই তানজিলা খান মিমের কাছে যাব, তিনি রয়েছেন ঢাকেশ্বরীতে। মিম, জানাবেন এখন কি আনুষ্ঠানিকতা চলছে? Ma Durga has come from Kailash. উজ্জ্বল, আপনাকে চট্টগ্রাম থেকে যুক্ত হওয়া সহকর্মী শোয়েবকে এবং রংপুর থেকে যুক্ত হওয়া সহকর্মী মোকাররম, সকলকেই শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজ নবমী, রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রয়েছে এই মুহূর্তে। সকাল থেকেই নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। যদি বলি একদম মূল আনুষ্ঠানিকতা, সেটা তো গতকাল থেকেই শুরু হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, কারণ অষ্টমী তিথির শেষ সময় এবং নবমী তিথির শুরুর সময় একটি সন্ধি পূজা হয়, যেটি মূলত নবমীর মূল বা প্রথম আনুষ্ঠানিকতা। এরপর আজ সকালে বিহিত পূজা হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু পূজা শেষ করে ভক্তরা
অঞ্জলি দিয়েছেন, যারা প্রথম ধাপে অঞ্জলি দিতে পারেননি তারা আবারও দ্বিতীয় ধাপে অঞ্জলি দিয়েছেন এবং সকালেই কিন্তু সপ্তধারার জল দিয়ে দেবী দুর্গাকে মহাস্নান করানো হয়েছে এবং 108টি দ্রব্য দিয়ে ষোড়শ উপাচারে এই যেই বিহিত পূজাটির কথা বলছিলাম সেই পূজাটি হয়েছে। আর গতকাল সন্ধ্যের যেই পূজাটি হয়েছে সেটি 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে 108টি পদ্ম দেবীর চরণে দেয়া হয়েছে, তার মাধ্যমে সেই সন্ধি পূজাটি করা হয়েছে। আজ কিন্তু নবমীর দিনে দেবী দুর্গা পূজিত হচ্ছেন পুরো সিদ্ধিদাত্রী রূপে। এই সিদ্ধিদাত্রী রূপে পূজা করার কারণে দেবী ভক্তদের মাঝে যেই অপারগতা রয়েছে, যে জ্ঞানের অভাব রয়েছে কিংবা জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য মূলত তারা এই পূজাটি আজকের দিনে দেবী দুর্গাকে করে থাকেন। আর তার বাইরে গিয়ে যদি বলি ভক্তদের আনাগোনা সকালবেলা কিছুটা কম ছিল, কারণ বৃষ্টি বিঘ্নিত একটি সকাল আজ ছিল। সে জায়গা থেকে বিভিন্ন সড়কে রাজধানীর জলাবদ্ধতা, যানজট সৃষ্টি হয়েছিল, তবে সবকিছু পেরিয়ে ভক্তরা কিন্তু এসেছেন। কারণ নিশ্চয়ই জানেন, বলছিলাম আজ মহানবমী আর একদিন মাত্র বাকি আছে শারদীয় দুর্গোৎসবের। বিজয়া দশমীর মধ্য দিয়ে বিহিত সমাপনী পূজা এবং আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের ইতি ঘটবে। তো তাই আজ আসলে সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন সকল মন্দিরে মণ্ডপে ঘুরে ঘুরে দেবী দর্শন করবেন এবং যতটা সম্ভব দেবীকে প্রাণ ভরে নয়ন ভরে দেখে নেবেন। কারণ আগামীকাল তো আসলে বিসর্জনের পথে বা বিসর্জনেই পুরোটা সময় চলে যাবে, তাই আজকের দিনটি তারা দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত থাকার জন্যই আসলে দিনটি ব্যয় করবেন তারা বলছিলেন। এই ছিল এখন পর্যন্ত উজ্জ্বল আমার কাছে চট্টগ্রামের দুর্গাপূজার খবর জানতে সেখানকার মন্দির থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে জানতে চাই আপনি যে মন্দিরে রয়েছেন সেখানকার ভক্তরা কি বলছেন? মিম, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামেও আসলে সারা দেশের মতো জাঁকজমকপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে এবং সেই শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী এবং সেই মহানবমীতে সকাল থেকে নানান আচার আয়োজনের মধ্য দিয়ে কিন্তু পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং এই মহানবমীর যে বিশেষত্ব সেটি হচ্ছে এদিন 108টি প্রদীপ জেলে এবং সেই সাথে 108টি পদ্মফুল দেবীর চরণে নিবেদন করে কিন্তু পূজা করা হয় এবং সেই সাথে চণ্ডীপাঠ এবং বিশেষ মন্ত্রপাঠ করা হয় এবং সে সকল কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু আজ চট্টগ্রামের প্রায় মহানগরীতে 292টি মন্দির এবং মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উদযাপিত হচ্ছে এবং পুরো চট্টগ্রাম জেলায় কিন্তু 1900টির বেশি মন্দির এবং মণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা চলছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছে চট্টেশ্বরী কালী মন্দিরে, সেখানে কিন্তু অঞ্জলি প্রদান কার্যক্রম চলছে এবং সেই অঞ্জলি প্রদান করতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছেন এবং তারা অঞ্জলি প্রদান করছেন এবং অঞ্জলি প্রদানের পাশাপাশি এই মুহূর্তে ভোগ বা বিশেষ প্রসাদ বিতরণের কার্যক্রমও কিন্তু চলছে এই মন্দিরটিতে এবং এই মন্দিরের ন্যায় প্রত্যেকটি মন্দিরেই কিন্তু এভাবে নানান আচার আয়োজনের মধ্য দিয়ে মহানবমী উদযাপিত হচ্ছে। বিশেষ করে আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু মা দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন, যে কারণে ভক্তদের হৃদয় অনেকটা ভারাক্রান্ত এবং আজকের দিনটি কিন্তু মন ভরে মা দেবী দুর্গাকে দেখার একটি দিন। কারণ আগামীকাল যেহেতু তিনি কৈলাসে ফিরে যাবেন, যে কারণে দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছেন, অর্থাৎ যেই মন্দির এবং মণ্ডপগুলো হয়েছে সেই সকল প্রতিটি মণ্ডপ এবং মন্দির ঘুরে দেখার একটি চেষ্টা কিন্তু তাদের মধ্যে থাকে এবং মন ভরে মা দেবী দুর্গাকে দেখার একটা প্রচেষ্টা কিন্তু সকলের মাঝে থাকে এবং দিনের এই সকল আয়োজনের পরে সন্ধ্যায় কিন্তু আরও বেশ কিছু আয়োজন রয়েছে এবং সন্ধ্যা আরতি রয়েছে এবং এরপরে সন্ধ্যায় কিন্তু আমরা দেখেছি যে মন্দিরগুলোতে আলোকসজ্জা যে করা হয়েছে সেটি সন্ধ্যায় কিন্তু আরও দৃষ্টিনন্দন হয়ে ওঠে এবং সেই সময়টাতে কিন্তু মন্দিরে মন্দিরে মণ্ডপে মণ্ডপে ভক্তদের পাশাপাশি দর্শনার্থী যারা রয়েছেন তাদেরও ভিড় বাড়ে এবং সেই ভিড় সামলাতে কিন্তু আমরা দেখেছি প্রতিটি মন্দির এবং মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যরা সার্বক্ষণিক নিয়োগ রয়েছেন এবং সেই সাথে অন্যান্য যে বাহিনী রয়েছে তারাও কিন্তু টহলের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে মহানবমীর সর্বশেষ খবর। এবার আমরা চলে যেতে চাই সৈয়দপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মোকাররম হোসেন। ধন্যবাদ শোয়েব। সারা দেশের মতো সৈয়দপুরেও নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ভক্তি, আরাধনা, উৎসব এবং একই সঙ্গে পিছনে দেখতে পাচ্ছেন যে এই মণ্ডপে আমরা এই মুহূর্তে আছি, এটি একটি এখানকার
উত্তর অঞ্চলের এখানকার উত্তর অঞ্চলের মধ্যে অন্যতম বড় একটি শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ। প্রতি বছর এই মণ্ডপের যে আনুষ্ঠানিকতা থাকে সেটি কিন্তু অনেকের কাছেই একটি আকাঙ্ক্ষা এবং আগ্রহের জায়গায় থেকে যায়। এই মুহূর্তে এই মণ্ডপটিতে আসলে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নানা ধরনের তাদের সনাতন ধর্মাবলম্বীদের যে মন্ত্র, সেই মন্ত্রগুলোর মধ্য দিয়ে দেবী দুর্গার কাছে প্রার্থনা করা হচ্ছে এবং 108টি বেলপত্র দিয়ে যে পূজা সেটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানকার যে ভক্ত অনুরাগীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে দেবীর কাছে নানান ধরনের প্রার্থনা করছেন। আমরা অনেকক্ষণ আগে থেকে এখানে ছিলাম, নানান ধরনের মানুষরা এখানে আসছেন, নারী, শিশু, কিশোর, বৃদ্ধ, সবার কাছেই একটাই আসলে জিজ্ঞাসা ছিল যে এবার আসলে দুর্গা দেবীর কাছে কি প্রার্থনা থাকবে। প্রত্যেকেই বলছেন যে এবার যেহেতু দুর্গা দেবী হাতিতে চড়ে এসেছেন, যার ফলে এবার শস্য শ্যামলা একটি ধরা গড়ে উঠবে এবং শস্যের ব্যাপক সমারোহ হবে এবং এই শস্য উৎপাদনের জন্য দেবী দুর্গার কাছে যে প্রার্থনা সেটি তারা করছেন। একই সঙ্গে তিনি যেহেতু এবার পালকিতে চড়ে ফিরে যাবেন, যেটি মড়ক এবং মহামারীকে ইঙ্গিত দেয় এবং তারা বলছেন যে সেই প্রার্থনা তারা করছেন যে এই পৃথিবীতে যেন কোনো অমঙ্গল অকল্যাণ জেঁকে বসতে না পারে, সেই প্রার্থনা তারা করছেন। আজকে এই যেই মণ্ডপটিতে আমরা আছি, এই মণ্ডপে যারা এসেছেন তারা বলছেন যে আজকে যেহেতু দেবী দুর্গা দর্শনের শেষ দিন, আগামীকালকে যেহেতু তিনি কৈলাসে ফিরে যাবেন, যার ফলশ্রুতিতে আজকে যতখানি বেশি মণ্ডপ পরিদর্শন করা যায়, মন্দির পরিদর্শন করা যায়, সেই চেষ্টা তারা করছেন। একই সঙ্গে তারা বলছেন যে এবারের যে আনুষ্ঠানিকতাগুলো হচ্ছে সেটি এক ধরনের তাদেরকে নির্ভর করেছে এবং তারা বলছেন যে গত বছর যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকারের গুজব, এক প্রকারের অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা পার করেছেন, এবারে সেই অনিশ্চয়তা নেই। একই সঙ্গে দেবী দুর্গার যে উৎসব সেটি পাহারা দেবার নাম করে নানান ধরনের গত বছরে যে অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল সেগুলো এবার নেই, যার ফলে তারা সন্তুষ্টি জানিয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তারা বলছেন যে তারা এবার খুবই সন্তুষ্ট। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং সার্বক্ষণিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করবার জন্য পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে দফায় দফায় আসলে সেটা সদস্যরাও এখানে টহল দিচ্ছেন, যার ফলে এবার আসলে অনেকখানি নিশ্চিন্তে এবং নির্ভরতার সাথে এই শারদীয় দুর্গোৎসবটা উত্তরবঙ্গে পালিত হচ্ছে বলে সনাতন ধর্মের মানুষরা বলছেন। আজকের যে পূজার আনুষ্ঠানিকতা, দুপুরের আগ পর্যন্ত যে পুজোর আনুষ্ঠানিকতাগুলো ছিল সেগুলো অনুষ্ঠিত হয়েছে। এরপরে বিকেলে দুর্গা মণ্ডপ, দেবী দুর্গার যে দর্শনের যে আনুষ্ঠানিকতা সেটি ভক্ত অনুরাগীরা করছেন এবং সন্ধ্যার পরে সান্ধ্যা আরতির মধ্য দিয়ে উৎসবের যে সমাপ্তি সেটি আজকে ঘটবে, সে অপেক্ষায় আসলে সনাতন ধর্মের মানুষরা করছেন। এই ছিল এই মুহূর্তে উত্তরবঙ্গ থেকে শারদীয় দুর্গোৎসবের সবশেষ খবর। পূজার ছুটিতে উৎসবের আমেজ তৈরি হয়েছে পর্যটন নগরী কক্সবাজার ও কুয়াকাটায়। ঢল নেমেছে ভ্রমণ পিপাসুদের। তিল ধারণের ঠাঁই নেই হোটেল রিসোর্টে। এ নিয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকত থেকে যুক্ত আছেন মন্তোষ বেদজ্ঞ আর কুয়াকাটা থেকে জসিম পারভেজ। শুরুতেই কক্সবাজারে মন্তোষের কাছে যেতে চাই। মন্তোষ, জানাবেন পূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল কেমন দেখছেন আর ব্যবসা বাণিজ্যে কতটা চাঙা হলো? জল, সকাল থেকে আসলে পর্যটকের যে উপচে পড়া ভিড় সেটা আমরা সৈকতে দেখছি এবং কিছুক্ষণ আগে খানিকটা বৃষ্টি হয়েছে 10 মিনিটের মতো। সেই বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও অনেক পর্যটক আমরা দেখেছি সেই বৃষ্টিটাকেও আসলে উপভোগ করেছেন এবং এই মুহূর্তে মেঘাচ্ছন্ন একটি পরিবেশ এবং সৈকত জুড়ে আসলে প্রচুর মানুষের উপস্থিতি। কেউ সৈকতে যখন বৃষ্টি হয়েছে তখন কিছু পর্যটক উঠে গিয়েছিলেন, এখন আবারও তারা কিন্তু সৈকতে নামছেন আমরা দেখছি এবং সৈকত জুড়ে যেমন মানুষের উপস্থিতি রয়েছে, এখানে হোটেল রিসোর্ট কিংবা এখানে যেসব রেস্তোরাঁ রয়েছে সবখানেই কিন্তু একটা চাঙা ভাব এবং ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি কিন্তু বিরাজ করছে। বিশেষত স্কুল কলেজগুলোতে গত শুক্রবার থেকে যখন স্কুল কলেজগুলোতে ছুটি শুরু হয়েছে তখন থেকে কিন্তু কক্সবাজার মুখী হওয়ার যে প্রবণতা মানুষের সেটি আমরা দেখছি এবং মূলত আজকে থেকে আবার শারদীয় দুর্গোৎসবের যে 4 দিনের টানা ছুটি শুরু হয়েছে। আজকে শারদীয় দুর্গোৎসবের মহানবমী এবং আগামীকাল বিজয়া দশমী, এরপর আরও 2 দিনের সরকারি ছুটি যেহেতু রয়েছে, এই টানা ছুটিকে কেন্দ্র করে আমরা দেখছি এখানে প্রচুর মানুষের উপস্থিতি যেমন আছে। এখানে আমরা হোটেল মালিকদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রায় শতভাগ কক্ষই কিন্তু এখানে বুকিং রয়েছে। 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউস এখানে রয়েছে। এর পাশাপাশি এখানে 3 শতাধিক রেস্তোরাঁ রয়েছে জেলা জুড়ে। এইসব রেস্তোরাঁগুলোতে কিন্তু পর্যটকদের উপস্থিতির কারণে বাণিজ্য বেড়েছে এবং পর্যটন নির্ভর যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে এখানে শুটকির পল্লীর কথা যদি বলি কিংবা এখানে বার্মিজ পণ্যের যেসব দোকান রয়েছে সেখানেও পর্যটকদের উপস্থিতি রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে 3 স্তরের
নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই যে টানা ছুটি, এটিতে বিপুল পর্যটক সমাগমের সম্ভাবনা যেহেতু ছিল, এই সম্ভাবনাকে কেন্দ্র করে গতকাল রাত থেকে আসলে একটি বিশেষ ট্রেন ঢাকা কক্সবাজার রুটে দেওয়া হয়েছে, যেটি আজকে সকালে কক্সবাজারে এসে পৌঁছেছে। সব মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করছে। উজ্জ্বল, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ। এবার জসিম পারভেজ জানাবেন সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের সমাগম কেমন দেখছেন? আসলে এখন কিন্তু শারদীয় দুর্গা পূজা ছুটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দেশি বিদেশি এবং আঞ্চলিক লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে এই কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনি জানেন যে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কিন্তু এই পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ধারাবাহিকভাবেই পর্যটক আসতে শুরু করেছে কুয়াকাটা। কেননা এখানে একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্য অস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। একই সঙ্গে এখানকার যে বন বনানী রয়েছে, লাল কাঁকড়ার বিচরণ রয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয় রয়েছে এবং এখানকার যে সুন্দরবনের আদেলে যে ট্যাংরাগিরি বন রয়েছে, সে সকল বন বনানী এবং দর্শনীয় স্পটগুলোতে পর্যটকের বিচরণ এবং ঘোরাফেরাটা চোখে পড়ার মতো। আপনাকে আরও জানিয়ে রাখি, এখানে কিন্তু পর্যটন স্পট যে দীর্ঘ 18 কিলোমিটার জুড়ে গঙ্গামতি থেকে শুরু করে একদম লেমপুর চর সব জায়গায় কিন্তু দর্শনীয় স্পট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মিস্ত্রিপাড়া বৌদ্ধ বিহার এবং রাখাইনদের যে মিউজিয়াম রয়েছে, যে এখানে আদি বসতি, যে রাখাইনদের জীবন জীবিকা, সে সকল দৃশ্য এবং যে ব্যবহৃত উপাদান উপকরণগুলো সেখানে দেখা যায়। এবং একই সঙ্গে এখানে যে তারা এই বন বনানীতে বসবাস হিংস্র জীব জন্তু জানোয়ারের সঙ্গে যুদ্ধ করে তারা এখানে জীবিকা নির্বাহ করেছে এবং জীবনও পরিচালনা করেছে, সেক্ষেত্রে যে নিরাপদ পানির জন্য যে কুয়া খনন করেছে, সেই কুয়াটিও দেখতে পর্যটকরা ভিড় করছেন। এবং রাখাইনদের যে পল্লী রয়েছে, সে সকল পল্লীও তারা বিচরণ করছেন এবং তাঁত বস্ত্র শিল্প সব কিছুই তারা উপভোগ করছেন। এবং এখানকার যে 2 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট রয়েছে, সে সকল হোটেল মোটেল রিসোর্টের শতভাগ রুম বুকিং হয়েছে এবং সকল পর্যটন শিল্পের সঙ্গে সকল ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে গতিশীল হয়ে উঠেছে কুয়াকাটা পর্যটন নগরী। এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। পূজার ছুটিতে কুয়াকাটা কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ঢল, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বর্ষা হোক বা শরৎ, বৃষ্টিতে জলাবদ্ধতা যেন রাজধানীবাসীর নিয়তি। সামান্য বৃষ্টিতেই যে শহরে তৈরি হয় জলাবদ্ধতা, সেখানে রাতভর বৃষ্টিতে হাঁটু পানিতে জমে যায় বিভিন্ন সড়ক। পূজার ছুটি শুরু হওয়ায় বৃষ্টিস্নাত সকালে সড়কে কর্মজীবীদের ভিড় না থাকলেও ভোগান্তিতে পড়েন শ্রমজীবীরা। রাজধানীর জলাবদ্ধতার ভোগান্তির চিত্র তুলে এনেছেন রাজু আহমেদ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। শরতে রাতভর বৃষ্টিতে তলিয়ে গেছে শহর। হাঁটু পানি জমে যায় মতিঝিল, মিরপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, আজিমপুর, বাড্ডা, সচিবালয় এলাকা, তেজগাঁও সহ রাজধানীর বিভিন্ন সড়কে। পূজার ছুটি শুরু হওয়ায় সড়কে তেমন চাপ না থাকলেও ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবীরা। আজকে কটক বৃষ্টি হয়েছে, এই জন্য এই এতগুলো পানি, ঠিক আছে, এই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেয় না। ড্রেনগুলো প্রপার ইউটিলাইজ হয়নি, ড্রেনগুলো বন্ধ হয়ে আছে, এই দেখভালের লোক নাই। নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে শহর, তলিয়ে যায় সড়ক, ঘটে দুর্ঘটনা, ভাটা পড়ে রোজগারে, ব্যাহত হয় চলাচল। এজন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকেই দুষছেন তারা। মেয়র আইসে গেছে কিন্তু কোনো কাজ হয় না, জায়গার কোনো ড্রেনের কোনো কাজ হয় না, রাস্তার কোনো কাজ হয় না, শুধু খালি ছবি তুলে যায় সবাই। যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে তো সব তো তলিয়ে গেল, এখন তো অবস্থা তো খুবই খারাপ, দোকানপাটে তো অনেক ক্ষতি হইতেছে। পানি কমলে তারপর দোকান খুলতে হবে, আর এছাড়া তো কোনো উপায় নাই। প্রতিবার একটু সামান্য একটু বৃষ্টি হইলে এই অবস্থা হয়ে যায়, তলাই যায়, আর আমরা দোকান করতে পারি না। জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মেঘা প্রকল্পের মাধ্যমে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের তাগিদ তাদের। অপরিকল্পিত নগরায়ন, দখল হয়ে যাওয়া খাল ও জলাশয় এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে রাজধানী জলাবদ্ধতার পানি নিষ্কাশনের সব পথ রুদ্ধ। নগরবাসী বলছে, বছরের পর বছর ধরে এই সমস্যা যে রয়েছে। কর্তৃপক্ষ শুধু পানি নিষ্কাশনের দায় সেরে দায়িত্ব শেষ করলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে শীত, গ্রীষ্ম কিংবা শরতেও নগর থাকছে জল আতঙ্কে। রাজু আহমেদ, এখন, ঢাকা।
মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘন্টায় রাজধানীতে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপের কারণে আগামী ৩ দিন দেশের সব বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কাও জানান তিনি। লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বাংলাদেশের অভ্যন্তরে অস্থায়ীভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে এবং এর সাথে হয়েছে ব্যাপক বৃষ্টিপাত এবং সাথে ছিল বজ্রপাত। আগামী ৩ দিন বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। সকল বিভাগের কিছু কিছু জায়গায় আমাদের ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। যুগ্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহারের ঘোষণায় সকাল থেকে খাগড়াছড়িতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। খুলেছে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান, জমে উঠেছে দুর্গাপূজাও। তবে এখনও সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন বলছে, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নাও হওয়া পর্যন্ত ১৪৪ ধারা অব্যাহত থাকবে। পাহাড়ি বাঙালি সবাইকে সহনশীল থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন। হোসাইন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। অবরোধ স্থগিতের পর যান চলাচল অনেকটাই স্বাভাবিক খাগড়াছড়িতে। খুলেছে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। বাজারঘাটে আসতে শুরু করেছে মানুষ, স্বস্তি এসেছে জনমনে। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি রাখবে প্রশাসন। অবরোধ প্রত্যাহারের পর প্রথম দিনে চট্টগ্রাম ও ঢাকামুখী সড়কে চাপ বেড়েছে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের। কয়েকদিন সড়কে আটকা পড়া গাড়িগুলো গন্তব্যে পৌঁছেছে। এছাড়াও অভ্যন্তরীণ সড়কগুলোতে বেড়েছে যানবাহনের সংখ্যা। দুর্গাপূজার উৎসবে মিলিত হয়েছে পাহাড়ের সনাতন ধর্মাবলম্বীরা। পরিস্থিতি অনেকটাই ঠান্ডা, দোকানপাট সম্পূর্ণ খোলা, মানুষ যে নিরাপদে চলাফেরা করতে পারতেছে। মোটামুটি এখন তো স্বাভাবিক দিকে দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়া মোটামুটি চলতেছে। অবরোধ তুলে নেওয়ার কারণে এখন মোটামুটি মানুষজন বের হচ্ছে একটু। খাগড়াছড়ি সদর ও আশেপাশের এলাকায় কড়া পাহারা বসিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। চলছে তল্লাশি। অবরোধ প্রত্যাহার হলেও যে কোনো সময় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ি বাঙালি সবাইকে সহনশীল থাকার পরামর্শ তাদের। আমি বলতে পারি, রাঙামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না, সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমরা এই ইপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন, এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। এদিকে গুইমারায় বসতঘর ও দোকানপাট পুড়িয়ে দেয়ায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় তালিকা করেছে প্রশাসন। সুষ্ঠু তদন্তের পাশাপাশি আলোচনার টেবিলে যুগ্ম ছাত্র জনতার দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রশাসনের। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য, পুনর্বাসনের জন্য তাদের একটি বিষয় ছিল, সেটি নিয়ে আমরা আজকে কাজ শুরু করছি। আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করব এবং তারাও সুবিবেচনা উপযুক্ত সিদ্ধান্ত নেবেন। গতকাল রাতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় যুগ্ম ছাত্র জনতা। গত ২৩ সেপ্টেম্বর মারমা তরুণী ধর্ষণের ঘটনার পর থেকেই নানা কর্মসূচিতে উত্তাল হয় খাগড়াছড়ি। গুইমারায় সংঘর্ষে প্রাণ হারান ৩ জন। পুড়িয়ে দেয়া হয় দোকানপাট, বসতঘর। তবে অবরোধ স্থগিত হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি পাহাড়ি পাড়াগুলোতে। এ সময় পাহাড়ি বাঙালির সম্প্রীতি বাড়ানো জরুরি বলছেন স্থানীয়রা। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী ৬.৯ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। আহত আরও ১৫ শতাধিক। উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন। ভূমিকম্পের পর ৬ শতাধিক আফটারশক রেকর্ড হয়। তবে সুনামির ঝুঁকি নেই। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সুপার টাইফুন রাগাসার আঘাত কাটিয়ে না উঠতেই আবারও দুর্যোগের মুখে ফিলিপিন্স। স্থানীয় সময় রাত ১০টার দিকে হুট করেই কেঁপে ওঠে মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি শহর। ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লোকজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে। জীবন বাঁচাতে দিকবিদিক ছুটোছুটি শুরু করে বাসিন্দারা। দেশটির সেবু প্রদেশের বোগো উপকূলে আঘাত হানে এই ভূমিকম্প। উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্প পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরই ৬ শতাধিক আফটারশক রেকর্ড করা হয় অন্যান্য কয়েকটি প্রদেশেও, যার প্রভাব পড়ে। এতে হতাহত হয় কয়েকশো মানুষ।
ভূমিকম্পের আঘাতে মুহূর্তের মধ্যেই বিদ্যুৎবিহীন হয়ে পড়ে গোটা অঞ্চল। ধসে পড়ে বহু ভবন ও স্থাপনা। ৩৪ লাখ বাসিন্দার সেবু প্রদেশ ফিলিপিন্সের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সেবুর উত্তরাঞ্চলে। এলাকাটিকে দুর্যোগপূর্ণ ঘোষণা করেছে ফিলিপিন্স সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শত বছরের পুরনো একটি গির্জাসহ বহু ভবন ধসে পড়েছে। সেতুতে থাকা মোটরসাইকেল আরোহীরা প্রাণ বাঁচাতে রেলিং ধরে আঁকড়ে আছেন। এছাড়া শপিং মলের ছাদ ধসে মারা গেছেন বেশ কয়েকজন। ফাটল দেখা দিয়েছে বিভিন্ন শহরের সড়ক মহাসড়কে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। মরদেহ উদ্ধারের পাশাপাশি চলছে জীবিতদের সন্ধান। নিখোঁজ অনেক বাসিন্দা। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো। অনেক বাসিন্দা আতঙ্কে রাত কাটিয়েছেন রাস্তায় ও খোলা আকাশের নিচে। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থান করায় ফিলিপিন্সে ভূমিকম্প অনেকটা নিয়মিত ঘটনা। ২০১৩ সালে সেবু ও বোহল দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। তানভীর জনি, এখন বিশ্ব। অনির্দিষ্টকালের জন্য অচল হওয়ার পথে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। সিনেটে চূড়ান্ত ভোটে তহবিল পাশ করতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকান আইন প্রণেতারা। দেশটির নতুন অর্থবছরের শুরুতে বড় ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। আপৎকালীন পরিষেবা চালু থাকলেও বন্ধ হওয়ার মুখে ব্যবসা, বিনিয়োগ সংক্রান্ত অনেক সেবা। শাটডাউনে ডেমোক্রেট ও রিপাবলিকানরা দুষছেন একে অপরকে, আর কর্মী ছাঁটাইয়ের হুমকি দিয়েছেন ট্রাম্প। তানভীর জনির আরও একটি প্রতিবেদন। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার অচলাবস্থায় পড়েছিল, যা স্থায়ী ছিল ৩৫ দিন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দীর্ঘ সময়ের শাটডাউনের ঘটনা। দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে আবারও অচলাবস্থার মুখে পড়লেন ট্রাম্প। শেষ মুহূর্তে সিনেটের সরকারি ব্যয় তহবিল পাশ করতে এক হতে পারেনি রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা। যুক্তরাষ্ট্রের নতুন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর থেকে। এর আগে মার্কিন সরকারের জন্য বরাদ্দ তহবিলের মেয়াদ শেষ হয় ৩০ সেপ্টেম্বর। এরপরই নতুন বাজেট বিল পাশের লক্ষ্যে সিনেটে একত্র হন আইন প্রণেতারা। তবে ৬ বছর পর আবারও তহবিল পাশে রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতাদের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। শেষ মুহূর্তে তহবিলটি পাশ করতে ব্যর্থ হয়েছেন রিপাবলিকানরা। বিলের পক্ষে ভোট পড়েছে ৫৫টি আর বিপক্ষে ৪৫টি। সিনেটের ১০০ আইন প্রণেতাদের মধ্যে তহবিল পাশের প্রয়োজন ছিল ৬০ ভোট, যেখানে রিপাবলিকান আইন প্রণেতাদের সংখ্যা ৫৩ জন। এর ফলে বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে শাটডাউন। মার্কিন স্বাস্থ্য সুবিধা নিয়ে তহবিলের সংশোধন চেয়েছিল ডেমোক্রেটরা, তবে সে কথা কানে তোলেননি রিপাবলিকান আইন প্রণেতারা। অচলাবস্থা তৈরির জন্য রিপাবলিকান ও ডেমোক্রেটরা একে অপরকে দোষারোপ করছেন। এই পরিস্থিতির জন্য ডেমোক্রেটদের দায়ী করে ফেডারেল কর্মীদের গণছাঁটাইয়ের হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, অপ্রয়োজনীয় অনেক খাতের বাজেট কাটছাঁট করা হবে। I told you we have $17 trillion being invested, so the last person that wants it shut down is us now. With that being said, we can do things during the shutdown. মার্কিন সরকারের অচলাবস্থা সত্ত্বেও আপৎকালীন পরিষেবা চালু থাকবে। বন্ধ করে দেয়া হবে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা, পেন্টাগন ও ফেডারেল আদালত সহ বহু সংস্থার কার্যক্রম। চাকরি হারানোর শঙ্কায় পড়বেন লাখ লাখ ফেডারেল কর্মী। এছাড়া সামাজিক নিরাপত্তা, বিমান পরিবহন নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলোতে বেতন ছাড়াই কর্মীদের কাজ করতে হবে। ক্ষুদ্র ঋণ দেওয়া বন্ধ করে দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। শাটডাউনের সংকটের মধ্যে পড়বেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১৯৮১ সালের পর ১৫তম বারের মতো সরকারের অচলাবস্থা তৈরি হল। তানভীর জনি, এখন বিশ্ব। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।